7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা। আকার ছোট হলেও কমেনি রাজস্ব আদায়ের লক্ষ্য। ফ্ল্যাট জমি কেনায় কালো টাকা সাদা করার সুযোগ। দাম কমছে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেলের। বাড়ছে মোবাইল ফোন, প্লাস্টিক পণ্য, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, প্রসাধনের দাম। গতানুগতিক বাজেট, গুণগত পরিবর্তন নেই, বিএনপির তাৎক্ষণিক প্রতিক্রিয়া। মূল্যস্ফীতি কমাতে দৃশ্যমান পদক্ষেপ নেই বলছেন ব্যবসায়ীরা। জাতীয় ঐক্যে আবারও জোর প্রধান উপদেষ্টার। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। আগে জুলাই সনদ, পরে নির্বাচনের তারিখ, এনসিপির মন্তব্য। মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতে মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বড় কোনো নীতি পরিবর্তন বা চমক ছাড়াই নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার গতানুগতিক বাজেট দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি কমানো টার্গেট থেকে বাজেট দেয় প্রস্তাবিত বাজেটকে সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের বাজেট বলে অভিহিত করেছেন অর্থ উপদেষ্টা। জুলাই শহীদ ও আহত পরিবারের জন্য 400 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন তিনি। ঢালাও সুযোগ বন্ধ হলেও জরিমানা দিয়ে এবারও ফ্ল্যাট জমি কেনায় কালো টাকা সাদা করার পুরনো পথেই হাঁটল অন্তর্বর্তী সরকার। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আগামী 1 বছরের জন্য দেশের আয় ব্যয়ের দলিল জাতীয় বাজেট উপস্থাপন করলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থ উপদেষ্টা। 2025-26 অর্থ বছরের জন্য মোট 7,90,000 কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করছি। প্রতি বছর আকার বাড়লেও এবারই প্রথম আগের চেয়ে ছোট বাজেট প্রস্তাব করেন তিনি। বাংলাদেশের প্রথম বাজেটের তুলনায় এই বাজেট 1000 গুণ বড়। জনগণের জীবনযাত্রায় নিয়ে আসতে চায় এক সুদূর প্রসারী পরিবর্তনের ঢেউ। আমরা সে লক্ষ্যকে সামনে রেখে এবারের বাজেট সাজাবার চেষ্টা করেছি। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রম ধর্মী। দেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা বিগত বাজেটের চেয়ে ছোট আকারের বাজেট আগামী অর্থবছরের জন্য প্রস্তাব করছি। বাজেটে পরিচালন ব্যয় প্রস্তাব করা হয়েছে 5,44,000 কোটি টাকা। এই ব্যয়ের 15.5% যাবে সরকারি কর্মচারীদের বেতন ভাতায়। প্রায় 23% খরচ হবে বিভিন্ন ঋণের সুদ পরিশোধে। ঋণের সুদ পরিশোধের জন্য বাজেটে রাখা হয়েছে 1,22,000 কোটি টাকা বরাদ্দ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে বিগত মাসগুলোতেই আমরা ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অবলম্বন করেছি। বছর জুড়ে উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,30,000 কোটি টাকা। এর মধ্যে পরিবহন ও যোগাযোগ খাতের বরাদ্দ 24%, স্বাস্থ্যে 7.1%, শিক্ষায় 18.8% এবং বিদ্যুৎ জ্বালানিতে যাবে 9% অর্থ। নতুন বাজেট নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাননি অর্থ উপদেষ্টা। খরচ সামলাতে রাজস্ব আয়ের টার্গেট ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। বিপুল অর্থের মধ্যে এনবিআরকে আয় করতে হবে 4,99,000 কোটি টাকা। রাজস্ব বোর্ডের মাধ্যমে 4,99,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 65,000 কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করছি। বাজেটে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা। সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার পরিমাণ বাড়ানোর প্রস্তাবও দেন তিনি। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে 5.5%, আর মূল্যস্ফীতি 6.5%-এর মধ্যে নিয়ন্ত্রণের টার্গেট সেট করেছেন অর্থ উপদেষ্টা। প্রবৃদ্ধি কেন্দ্রিক ধারণা থেকে সরে এসে আমরা চেষ্টা করেছি সামগ্রিক উন্নয়নের ধারণার জোর দিতে। তাই প্রথাগত ভৌত অবকাঠামোর তৈরির খতিয়ান তুলে ধরার পরিবর্তে আমরা এবারের বাজেটে প্রাধান্য দিয়েছি মানুষকে। মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ। নতুন বাজেটে 2,26,000 কোটি টাকার বাজেট ঘাটতি প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ উৎস থেকে 1,25,000 কোটি টাকা ধার করবে সরকার। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে 1,04,000 কোটি এবং সঞ্চয়পত্র বিক্রি করে নেওয়া হবে 12,500 কোটি টাকা। নতুন বাজেটে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 1 টাকাও বাড়ানো না হলেও পরের 2 অর্থ বছরে 25,000 টাকা বাড়ানোর ঘোষণা আগাম দিয়ে রাখলেন অর্থ উপদেষ্টা। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কর্পোরেট কর 2.5% বাড়ানোর প্রস্তাব করেছেন তিনি। তবে এবারের বাজেটে নেই সড়ক মহাসড়ক
সেতু বা মেট্রো রেল তৈরির নতুন কোনো প্রকল্প। তাই সংকোচনমূলক বাজেট সাধারণ মানুষের মনে স্বস্তি দেবে এমনটাই আশা করছেন অর্থ উপদেষ্টা। উচ্চ প্রবৃদ্ধি বা মেগা প্রকল্প বাস্তবায়নের উচ্চাভিলাষী স্বপ্ন নয়, সাধারণ মানুষকে মূল্যস্ফীতির অসহনীয় চাপ থেকে সুরক্ষা দেয়া এবং বিনিয়োগ বাড়ানোর মূল মন্ত্র নিয়েই নতুন বাজেট দিলেন অর্থ উপদেষ্টা। কিন্তু জাতীয় নির্বাচনকে ঘিরে আগামী দিনগুলোতে রাজনৈতিক অস্থিরতা বাড়লে তার সেই আশা কতটা পূরণ হয় তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ইতিহাসে প্রথমবারের মতো এবার বাজেটের আকার আগের অর্থ বছরের চেয়ে কিছুটা ছোট করা হলেও রাজস্ব আদায়ের লক্ষ্য কমানো হয়নি। বাস্তবতা নিরিখে প্রণয়নের চেষ্টায় অর্থ উপদেষ্টা অবশ্য বাজেটে ঘাটতি কম রেখেছেন। জাতীয় রাজস্ব বোর্ডকে আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে আগের অর্থ বছরের চেয়ে ৩৫,৫০০ কোটি টাকা বেশি। রিপোর্ট করছেন গোলাম মইনুল হাসান। শুরু থেকেই আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চেষ্টা করেছি। এবার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আগে থেকে জানিয়ে আসছিলেন বাজেটের আকার বড় দেখানোর চেষ্টা করা হবে না, আর বাজেটে ঘাটতি রাখা হবে কম। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে নেওয়া হবে না অপ্রয়োজনীয় প্রকল্প। একই সাথে রাষ্ট্রীয় ব্যয় করা হবে যুক্তিকরণ। এরপর অর্থের সংস্থানে বড় অঙ্কের রাজস্ব আদায়ের পরিকল্পনার দিকে হাঁটতে হচ্ছে অর্থ উপদেষ্টাকে। কর ন্যায্যতা প্রতিষ্ঠায় অর্থ দেশীয় উচ্চ বৈদেশিক অনুদান মিলে এবার ৫,৬৯,০০০ কোটি টাকা পেতে যায় অন্তর্বর্তী সরকার। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৫,৬৪,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআর কে আদায়ের টার্গেট দেওয়া হয়েছে ৪,৯৯,০০০ কোটি টাকা। বাকি অর্থ এনবিআর বহির্ভূত কর থেকে ১৯,০০০ কোটি টাকা ও ৪৬,০০০ কোটি টাকা অর্থ উপদেষ্টা পেতে চান কর বহির্ভূত উৎস থেকে। করের বাইরে ৫,০০০ কোটি টাকা হিসাব করা হয়েছে বৈদেশিক অনুদান থেকে। অনুদান বাদে বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৩.৬%, যার টাকার অঙ্কে দাঁড়ায় ২,২৬,০০০ কোটি টাকা। ঘাটতির সবচেয়ে বড় অংশ ১,৩৫,০০০ কোটি টাকা নেওয়ার পরিকল্পনা বৈদেশিক ঋণ থেকে। বাকিটা নেওয়া হবে অভ্যন্তরীণ ঋণ থেকে, যার পরিমাণ ১,২৫,০০০ কোটি টাকা। ব্যাংক খাতের দুর্দশার কারণে এবার ব্যাংক ব্যবস্থা থেকে খুব বেশি ঋণ নিতে চায় না সরকার। এরপরও ব্যাংক থেকে নেওয়ার পরিকল্পনা ১,০৪,০০০ কোটি টাকা, আর সঞ্চয়পত্র থেকে সরকার নিতে চায় ১২,৫০০ কোটি টাকা। শতাংশের হিসেবে সবচেয়ে বেশি অর্থ পাওয়ার লক্ষ্য ভ্যাট থেকে, যা ৩৭.৮%, আয়কর থেকে ৩৬.৫%। এছাড়া আমদানি শুল্ক ও সম্পর্ক শুল্ক থেকে যথাক্রমে ১৩.৭% ও ১০.৩% নেওয়ার টার্গেট করা হয়েছে। ভ্যাট থেকে অর্থ পাওয়ার লক্ষ্য ১,৮৮,৫১৮ কোটি টাকা, আয়কর থেকে ১,৮২,০০১ কোটি টাকা। এরপর সর্বোচ্চ অর্থ আদায়ের খাতগুলো সম্পর্ক শুল্ক থেকে ৬৮,২৪৪ কোটি টাকা ও আমদানি থেকে ৫১,৪৩৮ কোটি টাকা। আবগারি শুল্ক থেকে পাবার আশা ৬,০৯১ কোটি টাকা। জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে ব্যাংক স্থিতিতে ১ লাখ টাকার পরিবর্তে ৩ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক রেয়াত দিতে চায় সরকার। পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭.৫% থেকে নামিয়ে ২৭.৫% করার প্রস্তাব দেওয়া হয়েছে। তালিকাভুক্ত হতে উৎসাহিত করার উদ্দেশ্যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান ৫% থেকে বাড়িয়ে ৭.৫% করা হয়েছে। এছাড়া মূল্যস্ফীতির কথা বিবেচনায় এবার জোরালো দাবি ছিল করমুক্ত আয়সীমা বাড়ানোর, তবে শেষ পর্যন্ত তা না বাড়িয়ে পরবর্তী অর্থ বছরের জন্য সুপারিশ রেখেছেন অর্থ উপদেষ্টা। এর অংশ হিসাবে গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্যপণ্যের। কমার তালিকায় আছে আইসক্রিম, তরল দুধ, কলম, কম্পিউটার, স্যানিটারি ন্যাপকিন সহ বেশ কিছু পণ্য। শুল্ক কর বাড়ানোর প্রস্তাবে দাম বাড়তে পারে মোবাইল ফোন, প্লাস্টিকের তৈজসপত্র, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, প্রসাধনী ও ব্লেডের মতো পণ্যের। বিস্তারিত দেখুন আমার করা একটি রিপোর্টে। প্রতিবারের মতো এবারও বাজেটে বেশ কিছু পণ্যে কর বাড়ানোর প্রস্তাব রয়েছে। এতে বাড়তে পারে ওইসব পণ্যের দাম। ব্যবহার কমাতে প্লাস্টিকজাত হোম ও কিচেন ওয়্যার সহ প্লাস্টিক জাতীয় পণ্যের ভ্যাট দ্বিগুণ বাড়িয়ে ১৫% করার প্রস্তাব এসেছে বাজেটে। ফলে বাড়ছে প্লাস্টিকজাত পণ্যের দাম। এতদিন ভ্যাট অব্যাহতি পাওয়া ব্লেন্ডার, জুস, মিক্সার, ইলেকট্রিক কেটলি, আয়রন, রাইস কুকার এই জাতীয় পণ্যে ৫% ভ্যাট বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে বাড়বে এসব পণ্যের দাম। এছাড়া সিগারেট, অনলাইনে কেনাকাটা, দেশে তৈরি মোবাইল ফোন, বল পয়েন্ট কলম সহ বেশ কিছু পণ্যের দাম বাড়বে। বেশ কিছু প্রসাধনী আমদানিতে বাড়ানো হয়েছে শুল্ক, ফলে বাড়বে লিপস্টিকের মতো পণ্যের দাম। উৎপাদন পর্যায়ে ভ্যাট ২.৫% বাড়িয়ে ৭.৫% করায় বাড়বে ব্লেডের দামও।
হেলিকপ্টার আমদানি শুল্ক 10% থেকে বাড়িয়ে 37% করা হতে পারে। ফলে হেলিকপ্টারে যাতায়াতের ভাড়া বাড়বে। কনভেনশন হল, কনফারেন্স সেন্টারের সেবার ক্ষেত্রে উৎসে কর কর্তন 5% থেকে বাড়িয়ে 10% করা হচ্ছে। এতে বাড়বে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের খরচ। একাধিক গাড়ি থাকলে সিসি ভেদে 25,000 থেকে 3 লাখ টাকা পর্যন্ত পরিবেশ সারচার্জের বিধান ছিল এতদিন। এটি বাড়িয়ে 3,50,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে নতুন বাজেটে। বাড়বে বাড়ি নির্মাণের খরচ। সিমেন্ট শিট উৎপাদন পর্যায়ে ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করার প্রস্তাব এসেছে বাজেটে। 4/3 হুইলারে ভ্যাট বাড়িয়ে প্রস্তাব দেওয়া হয়েছে 7.5% করার। সুতা, কৃত্রিম আঁশ ও অন্যান্য আঁশের সংমিশ্রণের তৈরি ইয়ার্নের উৎপাদন পর্যায়ে ভ্যাট বাড়ানোর প্রস্তাব এসেছে বাজেটে। এবারে রমজান মাসে নিত্য প্রয়োজনের পণ্যের বাজার স্মরণকালের মধ্যে সবচেয়ে স্থিতিশীল ছিল। এ ধারা অব্যাহত থাকলে এই জুন মাসেই পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি 8% কোঠায় নেমে আসবে। একই সঙ্গে কর ছাড় সহ কিছু সুবিধাও পাবে কোনো খাত। এর ফলে ওইসব খাতের পণ্যের দাম কমতে পারে। দেশে খাদ্য মূল্যস্ফীতি বরাবরই 2 অঙ্কের ঘরে। তাই দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্রের কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে। এর ফলে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে। যাত্রী সেবার মান বাড়াতে 16 থেকে 40 আসনের বাসের জন্য আমদানি শুল্ক 10% থেকে 5% নামিয়ে আনার প্রস্তাবনা দেওয়া হয়েছে। ফলে যাত্রীবাহী বাসের দাম কমতে পারে। পরিবেশ বান্ধব পণ্য যেমন সুপারির খোল দিয়ে তৈরি তৈজসপত্র ও হাতে তৈরি মাটির পণ্যে ভ্যাট অব্যাহতির প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে। কম্পিউটার ও কম্পিউটারের যন্ত্রাংশ এবং সব ধরনের ফল ক্রয়ের জন্য স্থানীয় ঋণপত্রের কমিশনের উপর উৎসে কর 1% থেকে কমিয়ে 0.50% করার প্রস্তাব এসেছে। ফলে দাম কমবে এসব পণ্যের। দাম কমবে আইসক্রিমের। মূল্য হ্রাসের তালিকায় আছে ক্যান্সারের ওষুধ ও ইনসুলিন। বাজেটে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে এলএনজি আমদানিতে। বর্তমানে এলএনজি আমদানিতে 15% ভ্যাট ও 2% অগ্রিম কর দিতে হয়। আবার গ্রাহক পর্যায়ে বিক্রির সময় 15% ভ্যাট ও 2% উৎসে কর দিতে হয়। এছাড়া বাইরেও এলএনজি মার্জিনের বিল পরিশোধের সময় গ্যাস বিতরণ সংস্থার কাছ থেকে 5% উৎসে কর কাটা হয়। আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতির ফলে বিদ্যুৎ, শিল্পের উৎপাদন ও পরিবহন খাতে ব্যয় কমতে পারে। এছাড়া স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন, স্ট্যাপল ফাইবারে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। ই বাইকের উৎপাদন ও উপকরণ আমদানি, ফ্রিজ, এসির কম্প্রেসার উৎপাদনের উপকরণ আমদানিতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব করা হয়েছে বাজেট প্রস্তাবনায়। এছাড়া জমি ও ফ্ল্যাট বেচাকেনায় নিবন্ধন খরচ ও উৎসে কর কমানোর প্রস্তাব রয়েছে 2025-26 অর্থবছরের বাজেট প্রস্তাবনায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। অর্থনীতিকে সচল রাখতে জ্বালানির সরবরাহ বৃদ্ধি এবং বিদ্যুতের দামের লাগাম টেনে ভর্তুকি কমিয়ে আনাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। নতুন অর্থ বছরে নাগরিকদের সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং সামাজিক বৈষম্য কমিয়ে জীবনযাত্রার মান উন্নয়নের সুবিধা নিশ্চিতের পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। মুখ থুবড়ে পড়া অর্থনীতিতে গতি ফেরাতে 24 জুলাই গণ অভ্যুত্থানের পর দায়িত্ব নেয় বর্তমান সরকার। পরিস্থিতি বিবেচনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেটে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিজস্ব উদ্যোগে তেল গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। 2028 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক 3,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথাও জানালেন অর্থ উপদেষ্টা। অগ্রাধিকার দিলেন স্বচ্ছতা ও জবাবদিহিতাকে। অর্থনীতিকে সচল রাখতে জ্বালানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং একই সাথে তা যথাসম্ভব সাশ্রয়ী রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় 10% কমানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই বছরের মধ্যে আভ্যন্তরীণ উৎস থেকে 648 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং 2028 সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অপ্রতুল স্বাস্থ্যসেবাকে নাগরিকদের নাগালে আনতে সেবার পরিধি বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন ও দক্ষ জনবল নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আগামী অর্থ বছরে দরিদ্র জনগোষ্ঠীর জন্য 4,166 কোটি টাকা এবং জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখার কথা বলা হয়েছে প্রস্তাবিত স্বাস্থ্য বাজেটে।
মৌলিক অধিকারের নিশ্চয়তা, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, জীবিকার নিরাপত্তা এবং বৈষম্যহীন পরিবেশ, এই অত্যাবশ্যক উপাদানগুলো ছাড়া যে কোনো রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে দুর্বল হয় সমাজের ভিত। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবার এবং আহতদের জন্য ভাতা প্রদানের লক্ষ্যে নীতিমালা প্রণয়ন করা হবে। এছাড়াও তাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দারিদ্র্য হ্রাস ও সামাজিক বৈষম্য কমাতে বাজেটে সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। বাড়ানো হয়েছে সুবিধাভোগীদের মাসিক ভাতার পরিমাণ। তাই আসছে অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে 1,16,731 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়, বিধবা ও স্বামীদের নিগৃহীতা মহিলাদের মাসিক ভাতা 550 থেকে 650 টাকায়, প্রতিবন্ধীদের মাসিক ভাতা 850 থেকে 900 টাকায় এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতার হার 800 টাকা থেকে 850 টাকায় বৃদ্ধি। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 কোটি টাকা উন্নত করার প্রস্তাব করছি। মূল্যস্ফীতির চাপ থেকে নাগরিকদের স্বস্তি দিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা ও কর্মসূচির মেয়াদ 6 মাস বাড়ানোর প্রস্তাবও করেছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেট আগের বাজেটেরই ধারাবাহিকতা মন্তব্য করে বিএনপি বলেছে, এবারের বাজেটের আকার কমলেও গুণগত কোনো পরিবর্তন হয়নি। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আয়ের সাথে আপনার বাজেটের সাইজের একটা সম্পৃক্ততা থাকা উচিত ছিল। আমি মনে করি সেটা হয়নি। সেটা পুরোটাই রাজস্ব আয় যেটা আছে সেটা আপনার পরিচালনা ব্যয়ের মধ্যে চলে যাবে এবং পুরোটাই কিন্তু দেশের ভিতর থেকে বাইরে থেকে লোন নিতে গেলে যে প্রভাবগুলো আমি বললাম, এই প্রভাবের কারণে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে। গুণগত দিক থেকে এই বাজেটে আমরা কোনো কিছু পরিবর্তন দেখিনি, শুধুমাত্র সংখ্যার সামান্য, কিন্তু ওই প্রিন্সিপাল কিন্তু একই রয়ে গেছে, যে ওদের যে কাঠামো কিন্তু একই রয়ে গেছে। সুতরাং এটা কিন্তু আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ কিছু হবে না। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি খাতে বরাদ্দ কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর ডিসিসিআর নেতারা বলেছেন, মূল্যস্ফীতি কমাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বাজেটে। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এমন মন্তব্য করেছেন তারা। মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান আমরা কোনো রোডম্যাপ দেখতে পাইনি। এই বাজেটটা আমাদের বিজনেস এবং অর্থনীতিকে বেগবান করার জন্য কি এটা একটা সাপোর্টিভ বাজেট হয়েছে? আমরা সেই ব্যাপারে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাইনি। হোলিস্টিকভাবে কাঠামোগত পরিবর্তন সেটা লক্ষ্য করা যাচ্ছে না। মনে হচ্ছে যে একই কাঠামোর মধ্যে এখানে একটু বেশি ওখানে একটু কম এরকম করে নেওয়া হয়েছে, এবং যে মূল বিষয়টা যে দর্শন বাজেটের, যে এখানে বৈষম্যবিহীন উদ্দেশ্যটার সাথে বাস্তবে যে সব ক্ষেত্রে সেটা সাযুজ্যপূর্ণ হয় নাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, কিছু বিষয়ে দূরত্ব ঘোচাতেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের উদ্দেশ্য। আর বিএনপি বলছে, সংবিধান ছাড়া অন্য সব সংস্কার 1 মাসের মধ্যেই সম্ভব, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব। জামাতের দাবি, ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন, জুলাই সনদের আগে নির্বাচনের তারিখ ঘোষণা চায় না এনসিপি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সোমবার বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় আলোচনার সূচনা করে জাতীয় ঐকমত্য কমিশন। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সভায় বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সহ প্রায় 28টি দল অংশ নেয়। সভার শুরুতেই প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, কোনো বিভক্তির রাজনীতি নয়, জনগণ ঐক্যবদ্ধ রাজনীতি চায়। সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব, এইটি হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐক্যমত্যগুলো তুলে ধরব। দ্বিতীয় পর্ব হলো অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয় ওই ঐক্যমত্যের সুপারিশে। তো এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি। আমরা তো এরকম বিভক্ত
বিভক্তিকরণের প্রক্রিয়ার মধ্যে রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। সভার শেষে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি। বিশেষ করে সংবিধান সংশোধনী ব্যতি রেখে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি। আলোচনার শেষে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্য তুলে ধরেন। জুলাইয়ের ভিতরে রিফর্মস শেষ হবে, তারপরে একটা জুলাই সনদ হবে যেখানে আমরা সমস্ত পলিটিক্যাল পার্টি নীতিগতভাবে একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব। জুন এবং মে মাস আবহাওয়াগতভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযোগী নয়, তাহলে মে জুন বাদ দিলে ওনার যে কমিটমেন্ট আছে, কমিটমেন্টের যে টাইম লাইন সেটা হচ্ছে ডিসেম্বর থেকে এপ্রিল, এর মাঝে একটি রোজা আছে এবং আমরা বলেছি আমরা এর ভিতরেই আপনি একটা ডেট ঘোষণা করবেন। আমরা এই ব্যাপারে খুব রিজিড হতে চাই না, আমরা ফ্লেক্সিবল। জুলাই মাস আসতেছে, 1 বছর পূর্তি হবে আমাদের গণ অভ্যুত্থানের। 5ই আগস্টের আগে এই জুলাই মাসের মধ্যেই যাতে জুলাই সনদটি কার্যকর করা হয়, সকলের স্বাক্ষর নিয়ে আমরা যাতে জুলাই সনদ করতে পারি এবং জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না। জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষিত হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে অধিকাংশ দল তাদের মতামত প্রকাশ করেছেন। সরকারের উচিত হবে এটাকে বিবেচনার মধ্যে নেওয়া। এখন ডিসেম্বরের থেকে যদি অন্যথা কোনো কিছু হয়, কোনো কারণে পেছায়, তাহলে সেটা সরকারকেই ব্যাখ্যা করতে হবে। মঙ্গলবার সকালে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকারি পদে বসে আরেকটি দলকে সংগঠিত করায় জড়িত উপদেষ্টাদের না সরালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, গণ অভ্যুত্থানের নেতৃত্বের দাবিদার দলটি নির্বাচন ঠেকাতে চায়। জাতীয় প্রেস ক্লাবে 2টি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা হচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসানো হলেও তারা একটি দলকে সংগঠিত করছে বলে অভিযোগ করেন তিনি। অন্য একটি অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেছেন, একটি দল নির্বাচন ঠেকানোর কাজ করছে যা আস্তে আস্তে উন্মোচিত হচ্ছে। বিএনপিকে একঘরে করার চেষ্টা চলছে বলে অভিযোগ দলটির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনের। বলেন, ডক্টর ইউনূসকে আওয়ামী লীগ যখন হয়রানি করেছে সে সময় বেগম খালেদা তার পক্ষে দেশে বিদেশে জোরালো ভূমিকা রাখেন। সোমবার বিকেলে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাদ্য বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে এসব কথা বলেন ইশরাক হোসেন। অনুষ্ঠানের আয়োজন করে 38 নম্বর ওয়ার্ড বিএনপি ওয়ারী থানা। এ সময় ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের পর সবচেয়ে বড় সংস্কার করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল বাদ দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ছিল বড় সংস্কার। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে উল্লেখ করে ইশরাক বলেন, মানবিক করিডোরের নামে দেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। আন্দোলন কারা করছে তা দেশবাসী জানে। মানুষকে মিথ্যা তথ্য দিয়ে ভুল বোঝানো যাবে না বলে মন্তব্য করেন তিনি। আগামী বছর জুনে জাতীয় নির্বাচনের পরিকল্পনা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বন্যার সিজনে কোনোভাবে নির্বাচন করা সম্ভব হবে না। পরে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে 48 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ইশরাক হোসেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার পক্ষে বিএনপি কতবার দাঁড়িয়েছে। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার পক্ষে বারবার কথা বলেছেন, সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন। যখন খুনি হাসিনা তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালাচ্ছিল, তার উপরে বিভিন্ন ধরনের মামলা দেয়া হচ্ছিল, তখন তিনি সংসদে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন বিএনপিকে
এক ঘরে করার একটা অপচেষ্টা করা হচ্ছে। বলা হচ্ছে একমাত্র দল যারা নাকি ডিসেম্বরে নির্বাচন চায়, অথচ 50টির অধিক নিবন্ধিত এবং অনিবন্ধিত রাজনৈতিক দল লিখিতভাবে আরো 2 মাস আগে জানিয়ে এসেছে যে তারা ডিসেম্বরে নির্বাচন চায়। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বহাল রয়েছে এসআই নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবন সাজাও। রিপোর্ট করছেন আহমেদ সরওয়ার। অবসরপ্রাপ্ত মেজর রাশেদ মোহাম্মদ সিনহা হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিল অনুমোদনের জন্য নথি পাঠানো হয় হাইকোর্টে। উচ্চ আদালত ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ করে রায়ের জন্য 2 জুন দিন ঠিক করে। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। এতে নিম্ন আদালতের রায় বহাল রাখা হয়। বাদীপক্ষের পক্ষ থেকে একটি রিভিশন দায়ের করা হয় বাকি 6 জনকেও মৃত্যুদণ্ড দেওয়ানোর জন্য। রাষ্ট্রপক্ষ থেকে কোনো আপিল করা হয়নি। আসামিরা সবাই আপিল দায়ের করেছিলেন। মহামান্য হাইকোর্ট বিভাগ আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন, অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। আমরা বলেছিলাম মেজর সিনহার যদি ন্যায় বিচার না হয়, রাষ্ট্র যদি মেজর সিনহা হত্যাকাণ্ডের ন্যায় বিচার করতে ব্যর্থ হয়, তাহলে কবি হেলাল হাফিজের মতো আমরা তার ভাষায় উত্তর পুরুষের ভীরুকা পুরুষের উপমা হয়ে রয়ে যাব। হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত আপিল বিভাগের বিচার শেষ করে রায়ের বাস্তবায়ন চায় মেজর সিনহার পরিবার ও রাওয়া। আমাদের তো আরও সামনে যেতে হবে, আরও কিছু পথ যেতে হবে। অ্যাপিলেট ডিভিশন আছে, সো ওই ফেজগুলো পার করার পরে যেই দিন রায়টা কার্যকর হবে, যদি একই রায় থাকে এবং রায়টা কার্যকর হয়, সেদিনে আমরা বলবো আসলে আমরা চূড়ান্তভাবে সন্তুষ্ট। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। এসপি মাসুদকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। আমরা এমন কোনো এসপি চাই না যে খুনি ওসিকে প্রতিপালন করবে এবং বাংলাদেশের নাগরিকদের এইভাবে পাখির মতো খুন করবে। এই মামলায় ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকত সহ সকল আসামি কারাগারে আছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় সংবিধান লঙ্ঘনের দায়ে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে আজও অচল ছিল নগর ভবন। দ্রুত ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা নেওয়ার দাবি আন্দোলনকারীদের। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে আজও কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গ্যাজেট অনুসারে ইশরাক হোসেনকে মেয়রের শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সংবিধান লঙ্ঘন করেছেন। এই দায় নিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। অন্যদিকে সুপ্রিম কোর্টের আদেশের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত জানার পর নতুন কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন আন্দোলনরত ঢাকাবাসী। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে MSMD সহ সকল পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষায় সেগমেন্টাল পাস বাস্তবায়নে দীর্ঘদিন ধরে আন্দোলনে শিক্ষার্থীরা। এই পদ্ধতি না থাকায় ভোগান্তি সইছে তারা। বাধা পড়ছে পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে। বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে। দেশের চিকিৎসা সেবার মান নিয়ে রোগীদের অভিযোগ বহুদিনের, সেই সঙ্গে বিশেষজ্ঞ ডাক্তারের ব্যাপক স্বল্পতা তো আছেই। এমন বাস্তবতায় স্বাস্থ্য খাতের মান ফেরাতে সেগমেন্টাল পাসের এক দফা দাবিতে বছরখানেক ধরে আন্দোলন করছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। সকল পোস্ট গ্র্যাজুয়েশন পরীক্ষায় সেগমেন্টাল পাস পদ্ধতির বাস্তবায়ন চায় তারা। পোস্ট গ্র্যাজুয়েশন কোর্সগুলোর পরীক্ষা লিখিত, মৌখিক সহ 3টি পরীক্ষার একটিতে ফেল করলে নতুন করে আবারও 3টি পরীক্ষা দিতে হয়, যা মেডিকেল শিক্ষার্থীদের ফেলছে বাড়তি মানসিক চাপে। 3টা সেগমেন্টের মধ্যে একটা সেগমেন্টে কেউ 1 নাম্বার কম পেল, তাকে দেখা যাচ্ছে যে পরবর্তী 2টা সেগমেন্টে সে পাস করে গেছে, কিন্তু একটা সেগমেন্টে পাস না করার কারণে তাকে পরবর্তীবারে আবার 3টা সেগমেন্টই দেওয়া লাগতেছে। আমরা যে পরীক্ষায় যে সেগমেন্টে পাস করব, এই সেগমেন্টটা যেন আমাদের আর দ্বিতীয়বার না দেওয়া লাগে। এটা যদি সম্ভব হয়, সেক্ষেত্রে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং প্রতি বছর বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়বে এবং বাংলাদেশের জনমানুষকে বিশেষজ্ঞ পর্যায়ে চিকিৎসা সেবা দেওয়া, এটা আরও বেশিভাবে দেওয়া সম্ভব হবে।
শিক্ষার্থীদের এমন দাবি বাস্তবায়নের যুক্তি নিয়ে বাংলা ভিশনের সাথে কথা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। জানানো হয় সেগমেন্টাল পাস পদ্ধতি বাস্তবায়নে গঠন করা হয়েছে কমিটি, দ্রুতই আসবে ফয়সালা। এইটা যেহেতু একটা সেন্সিটিভ ইস্যু, আপনি তো মেডিকেল সায়েন্স আপনি নিজেই বুঝতেছেন আর কি, আমাদের আসলে মানে এখন আমরা আসলে কোয়ান্টিটির দিকে যাচ্ছি, কোয়ালিটির দিকে কিছু নজর দিচ্ছি না, যেই কারণেই আসলে আমাদের একাডেমিক কাউন্সিল সবাই মিলে আমরা সর্বসম্মতিক্রমে ওনার যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্তটাই আমরা আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলরকে আমরা জানাই। ছাত্ররা দাবি করেছে, এই দাবির সাথে আমরা একত্রতা পোষণ করে আমরা কমিটি গঠন করে দিয়েছি। কমিটি যে রেজাল্টটা দেবে সেটা হচ্ছে আমার সে হবে। আমি যদি এখন কিছু বলি তার মানে তো আমি কমিটির উপরে আমি একটা আমার নিজের ধারণাটাকে ইম্পোজ করে দিলাম, এটা তো কখনোই আমি বলতে পারি না। এদিকে চলতি বছরের শুরুতেই এই দাবি বাস্তবায়নের কথা থাকলেও গ্রাহ্য করেনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এমন অভিযোগ শিক্ষার্থীদের। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে কোরবানির পশুর হাটগুলো এরই মধ্যে জমতে শুরু করেছে। বিক্রি শুরু না হলেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে খামারি এবং ব্যাপারীরা পশু নিয়ে আসতে শুরু করেছেন। হাটে ঢু মারছেন ক্রেতারাও। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। রাজধানীর কুরবানির পশুর হাটগুলোতে এরই মধ্যে আসতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা তাদের পশু নিয়ে। বৈরী আবহাওয়ায় ক্রেতা বিক্রেতাদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা, তবে এখনও ক্রেতা তেমন একটা আসছে না পশুর হাটগুলোতে। যে ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে না ঢোকে, তাহলে ইন্ডিয়ান গরু যদি না আসে, বাংলাদেশি খামারিরা ব্যবসায়ী লাভবান হলে পরে ভবিষ্যৎ আগামীতে আরও গরু পাইব, বাংলাদেশে উন্নয়ন হবে। আমরা বরাবর 3 বছরই এখানে আমরা আসছি, তো আমাদের 30টা গরুর মধ্যে 6টা বড় গরু, তার মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছিল হামজা, ওই হচ্ছে দেশাল, একটু ব্রাহ্মা পার্সেন্টেজ আছে, আর লাইভ ওয়েট হচ্ছে 1200 কেজি। আমরা এই গরুর দাম চাচ্ছি 19 লক্ষ টাকা। 30টা গরু নিয়ে আসা হয়েছে আমরা চাষাবাসতে মিল করে। হ্যাঁ, সব আমাদের পালা গরু। এখন বাসি এখন তোর আজকে কিছু নামতেছে, বুঝে এই পথ দিয়ে যাওয়া আসা করতেছে, ভিতরে ঢুকে হারে নাই। যাদের নিজেদের কুরবানির পশু রাখার ব্যবস্থা আছে তারা একটু আগেভাগেই কিনতে এসেছেন হাটগুলোতে। এই যে মাত্র আসছি আর অনেকগুলো গরু দেখছি, ওই গরুটা আমরা দাম করছি, ওই গরুটা দেয় নাই। কত চেয়েছে ওরা, তারা তোমরা কত? 90,000, আমরা 60,000 বলছি। ওরা চাইছে 90,000, আমরা 60,000 বলছি, ওরা দেয়নি। বাচ্চারা চাচ্ছে তো আজকে কেনার জন্য, এখন দামের তো হচ্ছে না, এই জন্য আজকে কিনতে পারতেছি না। দেখি 2-1 দিনের ভিতরে আমরা চেষ্টা করব কেনার জন্য আর কি, তাহলে বাচ্চারা একটু খেলবে টেলবে এই জন্য। তেজগাঁওয়ের এই কুরবানির পশুর হাটের ব্যবস্থাপনার দায়িত্বে যারা রয়েছেন তারা জানিয়েছেন ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিজস্ব স্বেচ্ছাসেবকদের নিয়োজিত রেখেছেন 24 ঘন্টা। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মাঠে আছে, আমরা সেখানেও কথা বলেছি। আমরা মোট কথা হলো এই হাটটি আমরা ইজারা নিয়েছি শুধুমাত্র ক্রেতা এবং বিক্রেতার কথা চিন্তা করে। ক্রেতা বিক্রেতা ভালো থাকলে আমাদের হাট ইনশাল্লাহ আগামী দিনেও জমবে, সেই কথা চিন্তা করে এবং এই এলাকাবাসীর সুনামের কথা চিন্তা করে সবগুলো সংস্থার সাথে কথা বলে আমরা ক্রেতা বিক্রেতা সব রকম নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করি। তেজগাঁওয়ের এই কুরবানির পশুর হাটের আশপাশের এলাকাও রয়েছে সিসি ক্যামেরার আওতায়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিই। 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা। আকার ছোট হলেও কমেনি রাজস্ব আদায়ের লক্ষ্য। ফ্ল্যাট জমি কেনায় কালো টাকা সাদা করার সুযোগ। দাম কমছে চাল, ডাল, আটা, লবণ, চিনি, ভোজ্য তেলের। বাড়ছে মোবাইল ফোন, প্লাস্টিক পণ্য, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, প্রসাধনীর দাম। গতানুগতিক বাজেট, গুণগত পরিবর্তন নেই। বিএনপি তাৎক্ষণিক প্রতিক্রিয়া। মূল্যস্ফীতি কমাতে দৃশ্যমান পদক্ষেপ নেই বলছেন ব্যবসায়ীরা। জাতীয় ঐক্যে আবারও জোর প্রধান উপদেষ্টার। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন সম্ভব মনে করে বিএনপি। আগে জুলাই সনদ, পরে নির্বাচনের তারিখ, মন্তব্য এনসিপির। মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল। এসএ নন্দদুলাল সহ 6 জনের যাবজ্জীবন। মতো পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vifinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।